গতকালকে রাত থেকে অসুস্থ। যে কার্য প্রক্রিয়া ছিল আমাদের, ম্যানেজমেন্টের যে চক্র ছিল, এর হচ্ছে ৬ নাম্বার ধাপ এবং ৭ নাম্বার যেটি আছে, না আমরা হচ্ছে পড়বো আজকে ৫ এবং ৬, যেটা আছে আমাদের প্রেষণা এবং যোগাযোগটা আজকে পড়বো না, শুধু প্রেষণা পড়বো। পরবর্তীতে আরো ২টি ধাপ বাকি আছে। ওই ২টি ধাপ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। আজকে আমরা পড়বো হচ্ছে প্রেষণা। প্রেষণা মানে হচ্ছে কি, আমরা যেটাকে বলি মোটিভেশন। আমরা প্রেষণা শব্দের চেয়ে বেশি পরিচিত হচ্ছে মোটিভেশন শব্দটির সাথে। মোটিভেশন বা প্রেষণা হচ্ছে মানুষকে কাজে বা কর্মে অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া বা প্ররোচিত করার যে প্রক্রিয়া, সেটিকে বলা হয় কি প্রেষণা। অর্থাৎ আমি যদি কাউকে কোনো কিছু দিয়ে অনুপ্রাণিত করতে পারি, তাহলে আমার কাজটি কি প্রপারলি আদায় হবে, এটাকে বলা হয় কি প্রেষণা। প্রেষণা হচ্ছে ব্যবস্থাপনার একটি সংযোগকারী শাখা। ব্রিজ বলছেন কথাটি। আমরা দেখেন এখানে পারফরম্যান্স ইকুয়াল, আমাদের একটা ইকুয়েশন আছে মোটিভেশনের বা প্রেষণার। প্রেষণার একটা ইকুয়েশন আছে। আমরা ইকুয়েশনটাতে যাচ্ছি। আমি এই স্লাইডটা থেকে আমার স্লাইডে চলে যাব। আচ্ছা, আমার স্লাইডটি কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা আগে পড়ে নিই প্রেষণার প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রেষণার কি মনস্তাত্ত্বিক ধারণা। প্রেষণা জিনিসটি কোত্থেকে শুরু হয়, কোন জায়গা থেকে শুরু হয়, সেটা হচ্ছে কি মানুষের মানসিকতা থেকে শুরু হয়। এই কারণে এটাকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক ধারণা। অর্থাৎ প্রেষণাটা শুরু হচ্ছে আমাদের ব্রেন থেকে। এই কারণে এটাকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক ধারণা। কেউ যদি আপনাকে অনুপ্রাণিত করে, উৎসাহ প্রদান করে, সেটি প্রথম আমাদের কাজ করে কোথায়, আমাদের ব্রেনে বা আমাদের মস্তিষ্কে। তো এই কারণে বলা হচ্ছে প্রেষণা একটি মনস্তাত্ত্বিক ধারণা। ২ নম্বর ধারাবাহিক প্রক্রিয়া। প্রেষণা হচ্ছে কি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানুষের একটার পর একটা অভাব সামনে আসে, আর একটা অভাব পূরণ হলে নতুন আরেকটা অভাবের সৃষ্টি হয়। আমাদের একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে নতুন আরেকটি অভাবের সৃষ্টি হয়। এই কারণে বলা হচ্ছে প্রেষণাকে ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ আপনি এখন একটা গাড়ি দরকার, ঢাকা থেকে কুমিল্লা যাবেন, আপনার গাড়ির চাহিদা পূরণ হলে তখন আপনার সামনে আরেকটা চাহিদা আসবে। গাড়িতে যদি টিভি থাকতো তাহলে ভালো হতো। তাহলে টিভির চাহিদা পূরণ হলে আপনার সামনে অভাব আসবে কি, গাড়িতে একটা এসি হলে ভালো হতো। এই যে একটার পর একটা অভাব আমার সামনে আসছে, একটা অভাব পূরণ হওয়ার পরে যখন আমার সামনে আর একটা অভাব আসে, তো এই কারণে এটাকে বলা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। সামগ্রিক প্রেষণা, ব্যক্তির অংশ বিশেষকে কি আপনি প্রণোদিত করতে পারবেন না, করলে ব্যক্তির পুরো অভাবটাকে কি আপনার প্রণোদিত করতে হবে। একজন ব্যক্তির চাহিদা হচ্ছে একটা গাড়ি, প্রাইভেট কার। আপনি তাকে একটা চাকা দিয়ে কি তাকে প্রণোদিত করতে পারবেন না। তার চাহিদা কি পুরো গাড়িটাই তাকে দিতে হবে। এই কারণে বলা হচ্ছে সামগ্রিক প্রেষণা। আপনি যখন কাউকে অনুপ্রাণিত করবেন, তখন আপনি তাকে পুরোপুরিভাবে অনুপ্রাণিত করতে হবে। এটাকে বলা হচ্ছে সামগ্রিক প্রেষণা। প্রয়োজন বা চাহিদার সাথে প্রেষণার সম্পর্ক। প্রয়োজন এবং চাহিদার সাথে কি প্রেষণা হচ্ছে আঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রেষণার শ্রেণীবিভাগ, আমরা প্রেষণার ২ প্রকার সামনে পড়বো। একটা হচ্ছে আর্থিক প্রেষণা, আরেকটি হচ্ছে অনার্থিক প্রেষণা। আপনারা এইচএসসি তে পড়ে আসছেন। তারপর চলে আসি কাজের শক্তি। প্রেষণা এক প্রকার মানসিক প্রক্রিয়া। এটা কোথায় আমাদের কাজ করে, ব্রেইনে কাজ করে। তো এই কারণে এটাকে বলছি কি আমরা মানসিক প্রক্রিয়া। এটা থেকে কি আমরা কাজের শক্তি পাই। প্রেষণা ও হতাশা। প্রেষণা যত বেশি হবে হতাশা তত কমবে, প্রেষণা যত কম হবে হতাশা তত বাড়বে। অর্থাৎ প্রেষণা দিলে মানুষের হতাশা কমে যায়। অভাব প্রেষণার ভিত্তি। হ্যাঁ, প্রেষণার ভিত্তি হচ্ছে কি
অভাব। অভাব থেকে মানুষের প্রেষণাটি সৃষ্টি হয়। অভাব থেকে মানুষের প্রেষণার সৃষ্টি হয়। অভাব প্রেষণার ভিত্তি। আর অভাবের ভিত্তি হচ্ছে প্রয়োজন। এই যে প্রেষণার সমীকরণ P ইকুয়াল M ইন্টু A প্লাস K। প্রেষণার সমীকরণটি হচ্ছে P ইকুয়াল M ইন্টু A প্লাস K। P মানে হচ্ছে পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্স সমান কি? M মোটিভেশন। মোটিভেশনের সাথে আমি কি গুণ করব? অ্যাবিলিটি প্লাস নলেজ, অর্থাৎ আমার যে ক্ষমতা বা সক্ষমতা আছে সেটার সাথে জ্ঞানটাকে যোগ করে সেটা যদি মোটিভেশন দিয়ে গুণ করি তাহলে কি আমার প্রকৃত পারফরমেন্স বের হয়ে আসবে। এখন দেখুন আমার হচ্ছে এখানে যেটা দেওয়া আছে ক্ষমতা বা এবিলিটি। আমার ক্ষমতা আছে, আমার এবিলিটি আছে, আমার জ্ঞান আছে, আমার জ্ঞানও আছে, কিন্তু আমার মধ্যে যদি প্রেরণা না থাকে, প্রতিষ্ঠানের প্রতি যদি আমার সন্তুষ্টি না থাকে, তাহলে আমার কাজটি কি প্রকৃত অর্থে ভালো হবে না। কিন্তু আমার প্রেরণা আছে কিন্তু আমার ক্ষমতা বা জ্ঞান নেই, তাহলেও কাজটি কি ভালো হবে না। তো এই তিনটার যখন সমন্বয় ঘটবে তখনই কি আমার কাজ হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রেরণার সমীকরণ? তাহলে যেটা P ইকুয়াল M ইন্টু A প্লাস K থাকবে এটাই সমীকরণ। অথবা বলতে পারে নিচের কোনটি প্রেরণার সমীকরণের উপাদান বা উপকরণের অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত নয়। অপশনে বলে দিল ক্ষমতা, বলে দিল জ্ঞান বা প্রেরণা। এইভাবে আপনাকে কি করতে পারে? প্রশ্ন করতে পারে। বুঝতে পারছি স্যার দুইটা স্লাইড? জি স্যার। আচ্ছা, আমরা আবার একটু লেকচার শিট থেকে ঘুরে আসি। প্রেষণার বৈশিষ্ট্য আমাদের পড়া হয়েছে, প্রেষণার গুরুত্বটা একটু পড়বো। প্রেষণার গুরুত্ব দেখেন কি আছে, মানব শক্তির সর্বোত্তম ব্যবহার। প্রেষণা যদি আমরা দিই তাহলে মানব শক্তি, যে আমার প্রতিষ্ঠানের যে জনশক্তি আছে তাদের সর্বোচ্চ ব্যবহার করাটি সম্ভব হবে। 2 নম্বর কর্মীর মনোবল উন্নয়ন। প্রেষণার ফলে কি হয়? কর্মীর মনোবল বৃদ্ধি পায়, অর্থাৎ কর্মীদের কি কাজের একটা স্পৃহার সৃষ্টি হয়। এখন যদি আপনাকে আমি প্রেষণা দেই তাহলে কি আপনার পড়াশোনার একটা স্পৃহা বৃদ্ধি পাবে। কারণ আপনার প্রায়ই প্রেষণা দেওয়া হয় কেন? বা আপনার মোটিভেশনাল কয়েকটা সেশন সেমিনার হয়েছে, তার কারণ হচ্ছে কি আপনারা যেন পড়াশোনার মধ্যে মনোবল বৃদ্ধি করতে পারেন। দক্ষতা বৃদ্ধি, প্রেষণা দিলে কাজ বেশি করবে, সো দক্ষতা বৃদ্ধি পাবে। হচ্ছে অধিক উৎপাদন, প্রেষণা দিলে কর্মীর মনোবল বৃদ্ধি পাবে, সে কাজের প্রতি মনোযোগী হবে, তার ফলে কি তার উৎপাদন বেড়ে যাবে। অপচয় হ্রাস, প্রেষণার ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, দক্ষতা বাড়বে, তার ফলে কি অপচয়টা কমে যাবে। তারপর যেটা আছে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা, অর্থাৎ শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে একটা উত্তম বা ভালো একটা সম্পর্ক সৃষ্টি হবে। এটাই বলা হচ্ছে প্রেষণার গুরুত্ব। তারপর হচ্ছে প্রেষণার চক্র প্রক্রিয়া বা চক্রের ধাপ 7টি। প্রেষণা প্রক্রিয়া বা চক্রের ধাপ কয়টি? 7টি। প্রথম ধাপ প্রেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কর্মীদের অভাব সম্পর্কে ধারণা। কর্মীদের অভাব সম্পর্কে ধারণা, এটার পাশে লিখুন প্রথম ধাপ। প্রশ্নে আসতে পারে প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি? তাহলে অ্যান্সার হবে কর্মীদের অভাব সম্পর্কে ধারণা। তারপরে কর্মী সন্তুষ্টি বিধান, এটার পাশে লিখুন হচ্ছে শেষ ধাপ। কর্মী সন্তুষ্টি বিধানের পাশে লিখুন শেষ ধাপ। প্রশ্নে আসতে পারে প্রেষণা চক্রের শেষ ধাপ কোনটি? তাহলে অ্যান্সার হবে কর্মী সন্তুষ্টি বিধান। লিখছেন স্যার? তা আমরা চলে আসি পরে 2 নাম্বার ধাপ যেটি আছে, প্রথম হচ্ছে কর্মীদের অভাব সম্পর্কে ধারণা অর্জন, অর্থাৎ কর্মীর কোন জিনিসটি অভাব আছে সেটি আগে আমার আইডেন্টিফাই করতে হবে। 2 নাম্বার উদ্দীপক শনাক্তকরণ, অর্থাৎ কর্মীদেরকে কি দিলে তাদের উদ্দীপনা বাড়বে সেটা আগে জানতে হবে। কোন ধরনের মোটিভেশন দিলে তাদের উদ্দীপনা বাড়বে সেটি শনাক্তকরণ। তারপর 3 নাম্বার প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা, অর্থাৎ তাদের যে অভাব আছে সেটি পূরণ করার সামর্থ্য প্রতিষ্ঠানের আছে কিনা সেটি আগে বিবেচনা করতে হবে। 4 নাম্বার চূড়ান্তভাবে পদে উদ্দীপক নির্দিষ্ট করা, অর্থাৎ তাদের যতটুকু আমি পূরণ করতে পারবো সেটি শনাক্তকরণ, এটাকে বলা হয় চূড়ান্তভাবে পদে উদ্দীপক নির্দিষ্টকরণ। 5 নাম্বার উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ, অর্থাৎ কর্মীদেরকে এই ক্ষেত্রে কাজে উদ্বুদ্ধকরণের বা কাজে অনুপ্রাণিত করার কর্মসূচি গ্রহণ করব।
6 নাম্বার উদ্দীপকের প্রয়োগ। এই যে আমি যে উদ্দীপক গুলো নিয়েছি তাদের যে কি কি কাজ করলে তাদের প্রেরণা বাড়বে এই কাজগুলোকে প্রয়োগ করে বাস্তবে। তবে 7 নাম্বার কর্মী সন্তুষ্টি বিধানের ক্ষেত্রে কর্মীকে সন্তুষ্ট করে দেয়া। তো স্যার প্রেরণা দানের এখানে পদ্ধতি কি বোঝাইছে? কোনটা? উদ্দীপক বলতে কি বোঝাইছে? উদ্দীপক বলতে বোঝানো হচ্ছে কর্মীদের অভাব। কি দিলে কর্মীদের অভাব পূরণ হবে? কি কাজ করলে? তো আপনার অভাব কি এখন? টাকার। সো আপনাকে কি দিব আমি? টাকা দিব। তাহলে টাকা হচ্ছে কি এখানে উদ্দীপক। অর্থাৎ যা দিয়ে কর্মীর অভাবটি পূরণ করা সম্ভব তাকে বলা হচ্ছে উদ্দীপক। ওকে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো? আচ্ছা। তাহলে আমরা হচ্ছে প্রেষণার পদ্ধতিতে এটা হচ্ছে আমরা স্লাইড থেকে পড়বো। হ্যাঁ, প্রেষণা দানের উপায় দেখেন। আমরা নরমালি প্রেষণাকে ২ ভাগে ভাগ করি। একটি হচ্ছে ইতিবাচক আরেকটি হচ্ছে নেতিবাচক। একটি ইতিবাচক আরেকটি নেতিবাচক। ইতিবাচক মানে কি? যেটা পজিটিভলি কর্মীকে উৎসাহ উদ্দীপনা পজিটিভলি তাকে অনুপ্রেরণা দিয়ে কথা বলে তাকে কি উৎসাহ দিয়ে কাজ করার জন্যকে বলা হয় ইতিবাচক প্রেষণা। নেতিবাচক প্রেষণা হচ্ছে কর্মীকে ভয়ভীতি দেখে শাস্তি প্রদান করে যে প্রেষণা দেওয়া হয় তাকে বলা হয় নেতিবাচক প্রেষণা। নেতিবাচক প্রেষণার উপায় হচ্ছে ৪ টি দেখেন পদাবনতি উপরের পদ থেকে নিচের পদে নামিয়ে দেওয়া তাকে বলা হয় পদ অবনতি। ২ নম্বর শাস্তি প্রদান অর্থাৎ কর্মীকে শাস্তি দেওয়া। অর্থাৎ কোন একটা ভুলের জন্য তাকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া আরকি। যেমন জরিমানা করা, বহিষ্কার করা। তারপর ৩ নাম্বার হচ্ছে বরখাস্ত বা বহিষ্কার করে দেওয়া। আর চাকরি থেকে বহিষ্কার দেওয়া। ৪ নাম্বার তিরস্কার করা। অর্থাৎ উপহাস করা, গাল বন্ধ করা। এটাকে বলা হয় তিরস্কার করা। এবার ইতিবাচক প্রেষণা হচ্ছে আবার ২ প্রকার। একটি হচ্ছে আর্থিক প্রেষণা, আরেকটি হচ্ছে অনার্থিক প্রেষণা। যেই সব প্রেষণার সাথে অর্থ জড়িত আছে তাকে বলা হয় আর্থিক প্রেষণা। আর যে সকল প্রেষণার সাথে বা মোটিভেশন এর সাথে অর্থ জড়িত নেই তাকে বলা হয় অনার্থিক প্রেষণা। আর্থিক প্রেষণা দেখেন ১০ টি উপায় আছে। ১ নাম্বার ন্যায্য বেতন। অর্থাৎ আমি যদি তাকে কর্মীকে প্রকৃত বেতন দেই তাহলে কর্মী অনুপ্রাণিত হবে। প্রকৃত বেতন না দিলে অনুপ্রাণিত হবে না। দেখেন আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকরা কিছুদিন পরপরই কি ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করে। অর্থাৎ তাদের বেতনটা পর্যাপ্ত না। ২ নাম্বার বোনাস। বোনাস মানে হচ্ছে কি? আমাদের ঈদের সময় বোনাস দেওয়া হয় না? সরকারি চাকরিজীবীরা এখন বছরে ৩ টা বোনাস পায়। ২ ঈদে ২ টি উৎসব বোনাস আরেকটা হচ্ছে কি? নববর্ষের বোনাস পায়। অর্থাৎ ৩ টা বোনাস পায় তারা। তারপর হচ্ছে যে ঋণ সুবিধা। কর্মীদেরকে যদি আমি ঋণ সুবিধা দেই অর্থাৎ তার যে টাকা বেতন মাঝে মধ্যে তার চেয়ে বেশিও যদি উত্তোলন করার সুযোগ দেই লোন হিসাবে, তাহলে এটা কি কর্মীরা অনুপ্রাণিত হবে। মুনাফার অংশ যেমন আমাদের দেশে তিতাস গ্যাস, তারপর হচ্ছে পেট্রো বাংলা, তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, টেস্কো তারা হচ্ছে তাদের যে মুনাফা হয় তার একটা অংশ কর্মীদের মাঝে বন্টন করে দেয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি যে মুনাফার অংশ। অর্থাৎ কর্মীদেরকে যদি আপনার মুনাফার অংশ প্রদান করেন তাহলে কর্মীরা কাজের প্রতি অনুপ্রাণিত হবে। কারণ মুনাফা বেশি করার চেষ্টা করে। কারণ মুনাফা বেশি করলে তারা মুনাফার অংশটা বেশি পাবে। তারপর হচ্ছে পদোন্নতি। কর্মীদেরকে পদোন্নতি দিলে কি তার বেতন বাড়ে, তার সুবিধা বাড়ে। তো বেতন বাড়ার সাথে, সাথে কর্মী অনুপ্রাণিত হয় কাজের প্রতি। তো এটা কি একটা আর্থিক প্রেষণা। চিকিৎসা সুবিধা, হ্যাঁ, কর্মীকে যদি আপনি চিকিৎসার সুবিধা বা চিকিৎসা ভাতা দেন, তাহলে কি কর্মীরা কাজের প্রতি অনুপ্রাণিত হবে। এই যে সেনাবাহিনী, পুলিশ তারা জীবনের ঝুঁকি নিয়ে এত কাজ করে কেন? জানে তারা উন্নত মানের চিকিৎসা পাবে যদি তাদের কোনো অসুবিধা হয়, কোনো অসুস্থ হয়ে যায় তারা কোনোভাবে। তাহলে কি এই সুবিধার কারণে তারা কাজের প্রতি কিন্তু অনুপ্রাণিত হইছে। বাসস্থান সুবিধা। হ্যাঁ, কর্মীকে যদি আপনি আবাসন সুবিধা দেন, সরকারি বা চাকরিজীবী যারা তারা কিন্তু সরকারি অফিস থেকে কি কোয়ার্টার পায়, সরকারি বাসা পায়। তাহলে কি এর ফলে কি তারা কাজের প্রতি অনুপ্রাণিত হয় বাসস্থান সুবিধা দেওয়ার ফলে। রেশন সুবিধা অর্থাৎ ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া। যেমন পুলিশ বা ডিফেন্সে যারা চাকরি করে তারা দেখবেন রেশন পাচ্ছে। চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি পাচ্ছে খুব স্বল্প মূল্যে, পেঁয়াজ। তাহলে এগুলোকে কি বলবো আমরা? রেশন বলবো। এই রেশন দেওয়ার ফলে কি তারা কাজের প্রতি অনুপ্রাণিত হচ্ছে। তারপর কি আছে স্যার? পুরস্কার। কর্মীকে যদি আপনি পুরস্কার দেন, আর্থিক কোনো পুরস্কার দেন, তার ফলে কি কর্মী কাজের প্রতি অনুপ্রাণিত হবে। আর্থিক নিরাপত্তা অর্থাৎ আর্থিক নিরাপত্তা বলতে হচ্ছে কর্মীর পেনশন সুবিধা, তার প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি যদি আপনি করে দেন কর্মীদের জন্য তাহলে কর্মীরা কাজের প্রতি অনুপ্রাণিত হবে। ২ নাম্বার অনার্থিক সুবিধা।
অর্থাৎ অনার্থিক উপায় যেটার সাথে অর্থ জড়িত নয়, কিন্তু এমন কিছু কাজ আপনি করবেন যার ফলে কর্মীরা কাজের প্রতি অনুপ্রাণিত হবে, তাকে বলে অনার্থিক উপায় প্রেষণার। আপনার প্রশ্ন এভাবে হবে, নিচের কোনটি প্রেষণা আর্থিক উপায়ের অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি অনার্থিক প্রেষণা অথবা অনৈতিক প্রেষণা অন্তর্ভুক্ত নয়? এইভাবে প্রশ্ন আসবে। ১ নাম্বার সুষ্ঠু কার্য পরিবেশ। আপনার কাজের পরিবেশ যদি সুন্দর হয়, গুছানো হয়, উপযুক্ত হয়, তাহলে কর্মীরা এমনিতেই কাজ করার একটা মোটিভেশন পাবে। আপনার পড়ার টেবিল যদি গুছানো থাকে তাহলে আপনার এমনিতেই পড়তে ইচ্ছা করে। কিন্তু পড়ার টেবিল যদি এলোমেলো থাকে তাহলে এটা দেখে কি আর পড়তে ইচ্ছা হয় না। তার মানে কি আপনার কাজটি যদি পরিবেশ যদি সুন্দর হয় তাহলে কর্মীরা কাজে অনুপ্রাণিত হবে। ২ নাম্বার গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আপনার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা যদি গণতান্ত্রিক হয়, সকল কর্মীরা যদি প্রতিষ্ঠানের কর্মীদের সাথে আলাপ আলোচনা করে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে? গণতান্ত্রিক ব্যবস্থাপনার সৃষ্টি হয়। তাহলে কি কর্মীরা মোটিভেটেড হবে। তারা কাজ করার প্রতি কি একটি আগ্রহ পাবে। ৩ নাম্বার উত্তম ব্যবহার। ঊর্ধ্বতন যদি অধস্তনের সাথে ভালো ব্যবহার করে, খুব সুন্দরভাবে আচরণ করে তাহলে কি কর্মীরা কাজের প্রতি অনুপ্রাণিত হবে। চাকুরির স্থায়িত্ব। আপনার চাকুরির যদি স্থায়িত্ব থাকে, আপনার জবের যদি সিকিউরিটি থাকে তাহলে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তা আপনার যদি চাকরির স্থায়িত্বই না থাকে তাহলে আপনি কাজ করতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কারণ আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। সবসময় আমার চাকরি চলে যাওয়ার কি একটি ভয় কাজ করবে। সো এই কারণে বলা হচ্ছে যদি আপনার চাকরির জন্য যদি একটা স্থায়িত্বটা প্রদান করা হয় তাহলে কি আপনার কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তারপর চলে আসি স্যার আকর্ষণীয় কাজ। আকর্ষণীয় কাজ হচ্ছে আপনার চ্যালেঞ্জিং কাজ বা আপনি যেই কাজটাকে পছন্দ করেন, ওই কাজটি যদি আপনাকে দেওয়া হয়, তাহলে কি আপনার ওইটা আপনার জন্য একটা আকর্ষণীয় কাজ হবে। ওই কাজ করতে আপনার ভালো লাগবে। তারপর হচ্ছে ৬ নাম্বার প্রতিষ্ঠানের সুনাম। প্রতিষ্ঠানের সুনাম যদি ভালো থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে সবাই চাকরি করতে সবাই কেন গ্রামীণফোন, ইউনিলিভার, নেসলে এই কোম্পানিগুলোতে চাকরি করতে চায়। কারণ এই প্রতিষ্ঠানগুলোর সুনাম অনেক। সেই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করলে ভালো একটা পরিচয় দেওয়া যায়। এই কারণে সবাই এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে চায়। অথবা সবাই কেন বিসিএস দিতে চায়। এই যে ওই সেক্টরে আলাদা একটা সুনাম আছে। এই কারণে। হচ্ছে প্রশিক্ষণ। আপনি যদি ভালো প্রশিক্ষণ দেন তাহলে কর্মীরা এমনিতে অনুপ্রাণিত হবে। কর্মীদেরকে যদি আপনি কাজের প্রতি ভালো একটা প্রশিক্ষণ প্রদান করেন, তাহলে কর্মীরা আপনার প্রতি প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকবে, তারা কাজ করবে। স্বীকৃতি ও প্রশংসা। প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। প্রশংসা শুনতে সবাই ভালোবাসে। সো আপনি যদি কারো কাজের স্বীকৃতি প্রদান করেন বা প্রশংসা করেন, তাহলে সেটা কি? তার কাজের মোটিভেশন বৃদ্ধি করবে, তাকে কাজে অনুপ্রাণিত করবে। ক্ষমতা ও প্রভাব। কাউকে যদি তার ক্ষমতাটা প্রকৃত অর্থে প্রয়োগ করার সুযোগ দেন এবং সে যদি কাজটাতে প্রভাব খাটিয়ে কাজটি করতে পারে তাহলে কি সে মোটিভেটেড হবে। সুষ্ঠু তদারকি। প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন যদি সুষ্ঠুভাবে অধস্তনদের তদারকি করে, অধস্তনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখে, তাহলে কি প্রতিষ্ঠানে কর্মীরা প্রেরণা পাবে বা কাজের প্রতি অনুপ্রাণিত হবে। স্যার বুঝতে পারছি এটা সবাই? জি স্যার। জি স্যার। দেন প্রেরণার ধরন। ইতিবাচক প্রেরণা আগেই বলছি পুরস্কার এবং প্রশংসার সাথে সম্পৃক্ত প্রেরণাকে কি বলে? ইতিবাচক প্রেরণা বলে। অর্থাৎ যেটা পজিটিভলি যেটা। প্রশংসা, অতিরিক্ত সুযোগ সুবিধা, প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ দান ইত্যাদি আরকি। আর্থিক অনার্থিক ২ টাই যেটা পড়ে আসছি ওইটাই ইতিবাচক। নেতিবাচক যেটাতে হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া হয় তাকে বলা হয় নেতিবাচক প্রেরণা। জৈবিক বা শরীরবৃত্তীয় প্রেরণা। অর্থাৎ শরীরের বিপাক প্রক্রিয়ার ফলে যেই প্রেষণার উৎপত্তি লাভ করে তাকে জৈবিক প্রেষণা বলা হয়। অর্থাৎ আপনার ক্ষুধা, তারপর নিদ্রা, তৃষ্ণা বা বাসস্থান ইত্যাদি থেকে আপনার বেঁচে থাকার চাহিদা থেকে যে প্রেষণার সৃষ্টি হয় তাকে বলা হয় জৈবিক বা শরীরবৃত্তীয় প্রেষণা। জৈবিক প্রেষণা জন্মগত এই কথাটা মনে রাখতে হবে। জৈবিক প্রেষণা জন্মগত লিখে রাখুন খাতায়। জৈবিক প্রেষণা জন্মগত। জৈবিক প্রেষণাকে সহজাত প্রেষণা বলা হয়ে থাকে। সামাজিক প্রেষণা। শিক্ষার মাধ্যমে সমাজ হতে মানুষ যে প্রেষণা অর্জন করে তাকে বলে সামাজিক প্রেষণা। শিক্ষার মাধ্যমে সমাজের মানুষ যে প্রেষণা অর্জন করে তাকে বলা হয় সামাজিক প্রেষণা। যেমন খ্যাতি, যশ, সুনাম, অর্থ লাভের বাসনা ইত্যাদি।
তবে সাধারণ প্রেষণা যেটা সমাজের মানুষের সাথে সামঞ্জস্য বিধানের জন্য যে প্রেষণার প্রয়োজন হয় তাকে বলা হয় সাধারণ প্রেষণা। যেমন জানার ইচ্ছা, ভ্রমণ করে ইত্যাদি। অর্থাৎ এই প্রেষণাটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাজের মানুষ করে, সো আমিও করব। এই কারণে এটাকে বলা হয় সাধারণ প্রেষণা। সমাজের মানুষ করে, আমিও করব। তাই এটাকে বলা হয় সাধারণ প্রেষণা। যেমন কেউ একজন কি করছে? ঈদের সময় মানুষ নতুন কাপড় কিনে, তাই আমিও কিনবো। এই কারণে এটাকে বলা হয় সাধারণ প্রেষণা। এবার আমরা চলে যাই আপনার লেকচার শিটে। আমাদের ব্যাকবোনের লেকচার শিটে। আমরা উপায়গুলো পড়ে ফেলছি। এমসিকিউ এখন পড়বো না, একসাথে এমসিকিউ গুলো পড়বো। প্রেষণার তথ্যসমূহ। 3টা তথ্য এখান থেকে পড়ে বাকি তথ্যগুলো এখান থেকে পড়বো। দেখেন, প্রথম পর্ব হচ্ছে এক্স ও ওয়াই তত্ত্ব, প্রেষণার তত্ত্বগুলো। আমরা প্রেষণার অনেকগুলো তত্ত্ব আছে, হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব, আব্রাহাম মাসলুর চাহিদা সোপান তত্ত্ব বা প্রয়োজন সোপান তত্ত্ব, তারপর ডগলাস ম্যাকগ্রেগরের এক্স ওয়াই তত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্ব। এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্ব। ডগলাস ম্যাকগ্রেগর 1960 সালে এক্স ও ওয়াই তত্ত্ব প্রদান করেন। ডগলাস ম্যাকগ্রেগর 1960 সালে এক্স ও ওয়াই তত্ত্ব প্রদান করেন। এক্স মানে হচ্ছে নেতিবাচক, ওয়াই মানে হচ্ছে ইতিবাচক। মনে রাখবেন, পৃথিবীর যাবতীয় এক্স মানেই খারাপ। পৃথিবীর যাবতীয় এক্স মানেই খারাপ। এর পরে যদি এক্স শব্দটা ইউজ করেন, ওইটাও খারাপ। এক্স মানে হচ্ছে খারাপ। আপনি যে কোনো জায়গায় এক্স লিখে কোনো কিছু সার্চ দিলে দেখবেন খারাপ জিনিসপত্র আপনার সামনে আসছে। সো ধরে রাখবেন এক্স মানেই খারাপ, তাহলে আপনার বুঝতে সহজ হবে এটা নেতিবাচক। এক্স তত্ত্ব দিয়ে মনে করা হয় কর্মী মানুষ কাজ অপছন্দ করে, তারা কাজ এড়িয়ে চলতে চায়, ফাঁকিবাজ টাইপের কাজ, মানুষ অলসতা পছন্দ করে, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে তাদের প্রতি কঠোর হয়ে তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। এটা হচ্ছে এক্স তত্ত্বের মূল কথা। আর ওয়াই তত্ত্ব হচ্ছে ইতিবাচক, মানুষ কাজ পছন্দ করে, মানুষ খেলাধুলা বিশ্রামের মতো এই কাজকে সহজ স্বাভাবিকভাবে নেয়, তাদেরকে কোনো ধরনের বল প্রয়োগ ছাড়াই কাজ আদায় করে নেওয়া সম্ভব, মানুষ অলস নয়। এগুলো হচ্ছে কি ওয়াই তত্ত্বের মূল কথা। বুঝতে পারছি স্যার? জি স্যার। এক্স আর ওয়াই তত্ত্ব বুঝতে পারছি। ওয়াই মানে পজিটিভ, এক্স মানে নেগেটিভ। তারপরে চলে আসি হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব। হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব, টু ফ্যাক্টরস থিওরি। প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ফ্রেডরিক হার্জবার্গ 1959 সালে এই তত্ত্বটি আবিষ্কার করেন। ফ্রেডরিক হার্জবার্গ 1959 সালে এই তত্ত্বটি আবিষ্কার করেন। আমেরিকার একটা খনিতে কর্মীদের উপর 360 জন মনে হয়, সম্ভবত না, 311 জন কর্মীর উপর গবেষণা করে এই তত্ত্বটি উদ্ভাবন করেন। তাহলে হার্জবার্গের এই তত্ত্বে দুইটি পক্ষ থাকে, দুই ধরনের উপাদান রয়েছে। একটি হচ্ছে প্রেষণামূলক উপাদান বা অন্তর্নিহিত উপাদান, একটি হচ্ছে প্রেষণামূলক উপাদান, অন্তর্নিহিত উপাদান, আর একটি হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান বা হাইজিন উপাদান। একটি হচ্ছে প্রেষণামূলক উপাদান বা অন্তর্নিহিত উপাদান, আর একটি হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান বা হাইজিন উপাদান। এবার দেখেন আমরা এই উপাদানগুলো কোনটার অন্তর্ভুক্ত কি আছে একটু পড়ি। রক্ষণাবেক্ষণকারী উপাদান কি কি আছে, এটার অন্তর্ভুক্ত কি কি আছে মনে রাখতে হবে। প্রেষণদানকারী উপাদান কি কি আছে একটু মনে রাখতে হবে। রক্ষণাবেক্ষণকারী উপাদান কি কি আছে? প্রতিষ্ঠানের নীতি ও প্রশাসন, বেতন, চাকুরির নিরাপত্তা, তত্ত্বাবধান, কার্য পরিবেশের শর্ত, শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী উপাদানের অন্তর্ভুক্ত? রক্ষণাবেক্ষণকারী উপাদানের আরেকটা নাম হচ্ছে হাইজিন ফ্যাক্টরস, বলতে পারে হাইজিন উপাদান। প্রশ্নে রক্ষণাবেক্ষণকারী উপাদান না দিয়ে হাইজিন উপাদান দেওয়ার সম্ভাবনা বেশি। তারপর প্রেষণাদানকারী উপাদানগুলো কি কি দেখেন? সাফল্য, স্বীকৃতি, সমৃদ্ধির সম্ভাবনা, উন্নতির সুযোগ, দায়িত্ব, অগ্রগতি। জাস্ট মনে রাখবেন এই উপাদানগুলো। বুঝতে পারছি স্যার এটা? জি স্যার। এবার আসেন প্রয়োজন সোপান তত্ত্ব, নিডস হায়ারার্কি থিওরি, অর্থাৎ প্রয়োজন সোপান তত্ত্ব। যদিও আব্রাহাম মাসলো 1943 সালের জুলাই মাসে দ্য থিওরি অফ হিউম্যান মোটিভেশন গ্রন্থে এটি উপস্থাপন করেন, কিন্তু প্রয়োজন সোপান তত্ত্বের জনক হচ্ছেন
আমাদের ডব্লিউসি ল্যাঙ্গার হচ্ছে 1937 সালেই এই তথ্যটি উপস্থাপন করেন। যারা মার্কেটিং করছেন সেখানে হচ্ছে একটা চ্যাপ্টার আছে না, আমাদের মার্কেটিং একটা চ্যাপ্টার আছে বাজার বিভক্তিকরণের ভিত্তি বা বাজার বিভক্তিকরণ। ওখানে হচ্ছে ক্রেতাদের আচরণ নির্ধারণকারী উপাদান আছে 4টি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কি আছে, সাংস্কৃতিক উপাদান, 2 নাম্বার সামাজিক উপাদান, 3 নাম্বার হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান। এই মনস্তাত্ত্বিক উপাদানে গিয়ে হচ্ছে পেশনের এই তথ্যগুলো পড়তে হয়। এই তথ্যটা পড়াই চাহিদা সোপান তত্ত্ব ওইখানে লেখা আছে। ডব্লিউসি লিঙ্গার 1937 সালে এটি উদ্ভাবন করেন, কিন্তু আব্রাহাম মাসলো 1943 সালে তার দ্য থিওরি অফ হিউম্যান মোটিভেশন গ্রন্থে এটি লিপিবদ্ধ করেন, যার কারণে এটাকে উনারকে এটার জনক বলা হয়। তারপর আসেন মাসলোর এই উপাদান তত্ত্বের মূল বিষয় কি, মানুষের অভাব বা চাহিদা পূরণের সাথে সামর্থ্য। এর হচ্ছে 5টি অভাব রয়েছে। এখানে একটু ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে, একটু খেয়াল করবেন ক্লিয়ারলি। যদি বলা হয় মাসলো চাহিদা সোপান তত্ত্বের ধাপ কয়টি, তাহলে অ্যান্সার হবে 5টি। মাসলো চাহিদা সোপান তত্ত্বের ধাপ বা উপাদান কয়টি, তাহলে অ্যান্সার হবে 5টি। আর যদি বলা হয় মাসলো চাহিদা সোপান তত্ত্বের স্তর কয়টি, তাহলে 2টি, উচ্চ স্তর নিম্ন স্তর। যদি বলা হয় মাসলো চাহিদা সোপান তত্ত্বের স্তর কয়টি, তাহলে অ্যান্সার হবে 2টি, উচ্চ স্তর নিম্ন স্তর। কিন্তু ধাপ হবে 5টি। আমরা এখন 5টি ধাপ পড়বো। দেখুন, 1 জৈবিক বা দৈহিক চাহিদা, যেটা হচ্ছে মানুষের বেঁচে থাকার চাহিদা। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চাহিদা যেটা আছে সেটাকে বলা হয় জৈবিক চাহিদা বা দৈহিক চাহিদা। অর্থাৎ মানুষের বেঁচে থাকার যে চাহিদাটি আছে তাকে বলা হয় জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা পূরণ হলেই কি মানুষের নিরাপত্তার চাহিদাটি সামনে এসে দাঁড়ায়। অর্থাৎ আমার যদি জৈবিক চাহিদা পূরণ না হয় তাহলে আমার নিরাপত্তার চাহিদা সামনে আসবে না। জৈবিক চাহিদাকে আমি বলতে পারি বেঁচে থাকার চাহিদা। অর্থাৎ দেখুন, যারা পাগল রাস্তায় শুয়ে থাকে, ফুটপাতে ঘুমিয়ে পড়ে, তাদের জৈবিক চাহিদাই পূরণ হয় নাই, সো তাদের নিরাপত্তার দরকার নাই। সো জৈবিক চাহিদা যখন পূরণ হবে তখন একটা নিরাপত্তার চাহিদা আসবে। নিরাপত্তার চাহিদাটা একটা সিকিউর লাইফ, অর্থাৎ মানুষের বেঁচে থাকার চাই, অর্থাৎ আমার সুষ্ঠু সুন্দর একটা নিরাপদ জীবনকে বলা হয় নিরাপত্তার চাহিদা। সুস্থ সুন্দর স্বাভাবিক যে জীবন আছে আমার, ওইটাকে আমি বলতে পারি নিরাপত্তার চাহিদা। 3 নাম্বার আসে কি, সামাজিক চাহিদা। নিরাপত্তার চাহিদাটি পূরণ হলে সামাজিক চাহিদা, সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকা, ভালোবাসা ইত্যাদি হচ্ছে সামাজিক চাহিদা। যখন আমার নিরাপত্তার চাহিদা পূরণ হবে তখনই সামাজিক চাহিদা আসবে। যদি আমার নিরাপত্তাই না থাকে, আমার সমাজে কাউকে ভালোবেসে আমার লাভ আছে? কাকে ভালোবাসবে? আমার নিজের জীবনে তো নিরাপত্তা নাই। তারপর সামাজিক চাহিদাটি যখন পূরণ হবে তখনই আসবে হচ্ছে আমার আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা হচ্ছে সমাজে যশ খ্যাতি অর্জন করা, মানুষ আমাকে শ্রদ্ধা করবে, মানুষ আমাকে সম্মান করবে, কোন প্রতিষ্ঠানের বস হওয়া, কোন প্রতিষ্ঠানের প্রধান হওয়া, তারপর হচ্ছে কোন জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী ইত্যাদি হওয়া। তো এটাকে বলে আত্মতৃপ্তির চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা, মৃত্যুর পরেও যেন মানুষ মানুষকে মনে রাখে, তাকে বলা হয় আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আপনি এমন কিছু করে যাবেন যার ফলে মৃত্যুর পরেও মানুষ আপনাকে মনে রাখবে, ওইটাকে বলা হবে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে আজীবন মানুষ মনে রাখবে। হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, তো হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওনার নাম থাকবে। বা স্যামসন এইচ চৌধুরী, যতদিন স্কয়ার গ্রুপ থাকবে ততদিন স্যামসন এইচ চৌধুরীর নাম থাকবে। তারা হচ্ছে কি আত্মপ্রতিষ্ঠার চাহিদায় চলে গেছে। তারপর কি আছে স্যার, এটা বুঝতে পারছেন? জি স্যার। বাকি তথ্যগুলো আমরা আপনাদের বই থেকে পড়বো, আমাদের ব্যাকবোনের লেকচার শিট থেকে পড়বো। XY তত্ত্ব পড়ে ফেলছি, তাই চাহিদা সোপান তত্ত্ব পড়ে ফেলছি। এরপরে হার্জবার্গের 2 উপাদান তত্ত্ব পড়ে ফেলছি। তারপর হচ্ছে ম্যাকক্লিল্যান্ডের থিওরি অফ নিডস, অর্থাৎ প্রয়োজন তত্ত্ব বা চাহিদা তত্ত্ব। এটা হচ্ছে চাহিদা সোপান বা প্রয়োজন সোপান তত্ত্ব হার্জবার্গের, যে আব্রাহাম মাসলোর। আর ডেভিড সি ম্যাকক্লিল্যান্ডের হচ্ছে থিওরি অফ নিডস বা চাহিদা তত্ত্ব।
উনি চাহিদা তত্ত্বের উপাদান 3টি বিষয়ে আলোচনা করছেন, 3টি মনে রাখতে হবে। কৃতিত্ব অর্জনের চাহিদা, সাহচর্য প্রতিষ্ঠার চাহিদা, ক্ষমতার চাহিদা। কৃতিত্ব অর্জনের চাহিদা হচ্ছে কি আপনার যে কৃতিত্বটা আছে সেটা স্বীকৃতি, সেটা হচ্ছে কৃতিত্ব অর্জনের চাহিদা। তারপর হচ্ছে সাহচর্য প্রতিষ্ঠার চাহিদা, প্রতিষ্ঠানের সবার সাথে মিলেমিশে থাকার যে চাহিদাটি সেটা হলো সাহচর্য প্রাপ্তির চাহিদা। তো হচ্ছে ক্ষমতার চাহিদা, সেটা হচ্ছে কি আমার যে ক্ষমতাটি আছে, আমার যে পাওয়ার আছে সেটা প্রয়োগ করার চাহিদা। ইআরজি তত্ত্ব, ক্লিটন পি এলডরফার ইআরজি তত্ত্বের প্রবক্তা, ক্লিটন পি এলডরফার ইআরজি তত্ত্বের প্রবক্তা। ইআরজি তত্ত্বের চাহিদা হচ্ছে 3টি, এক্সিস্টেন্স, তারপর হচ্ছে নিডস, অস্তিত্ব রক্ষার চাহিদা অর্থাৎ আমার টিকে থাকার চাহিদা, রিলেটেডনেস চাহিদা, সম্পৃক্ততার চাহিদা বা সংশ্লিষ্টতার চাহিদা, আমার কাজের সাথে সম্পৃক্ততার চাহিদা বা আমার জবের সাথে সম্পৃক্ততার চাহিদা। গ্রোথ নিডস অর্থাৎ প্রবৃদ্ধি বা উন্নয়নের চাহিদা, আমার জীবনের প্রবৃদ্ধির চাহিদা বা আমার কাজের উন্নয়নের চাহিদা। তো এই তথ্যগুলো মনে রাখতে হবে। সো আমরা একটু এমসিকিউ পড়ব এখন। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা প্রশ্নগুলো, অর্থাৎ নতুন সিলেবাস কার্যকর হওয়ার পরে সবগুলো নাম্বার 1 হয়ে গেছে। আচ্ছা 6টা এমসিকিউ 1 নাম্বার হয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস চালু হওয়ার পরে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, 2018 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো এগুলা। লাস্ট 3 বছর প্রেষণা থেকে কোনো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই। এবার দেখুন জেট তত্ত্বের প্রবক্তাকে, আমরা জেট তত্ত্ব পড়ি নাই। উইলিয়াম উচি। ওই যে দেখুন জেট তত্ত্ব, উইলিয়াম জি উচি 1981 সালে জেট তত্ত্ব প্রদান করেন। তো হচ্ছে ইকুইটি থিওরিটা মনে রাখতে হবে, অ্যাজাম, জে স্টেসি অ্যাডামস, ইআরজি তত্ত্ব, তারপর হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরি বা প্রত্যাশা তত্ত্ব ভিক্টর ব্লুম, মনে রাখবেন একটু। মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ হলো কোনটি? আত্মপ্রতিষ্ঠা। আত্মপ্রতিষ্ঠা। আচ্ছা কোনটি অনার্থিক প্রেষণা নয়? পদোন্নতি। নিচের কোনটি হাইজিন উপাদান? স্বীকৃতি। বেতন। 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 হার্জবার্গের প্রেষণা তত্ত্বের অনুসারে নিচের কোনটি প্রেষণার উপাদান? স্যার আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি স্যার আনমিউট করে নিন। আচ্ছা আপনি একটু টেক্সটে লিখে দেন, হার্জবার্গের প্রেষণা তত্ত্ব অনুসারে নিচের কোনটি প্রেষণার উপাদান? প্রত্যেকটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্ন। হার্জবার্গের প্রেষণা তত্ত্ব অনুসারে নিচের কোনটি প্রেষণার উপাদান বলেন? ঠিক আছে স্যার এইটা প্রশ্ন আবার একটু বুঝাই দেন। হ্যাঁ এই যে দেখেন হার্জবার্গের রক্ষণাবেক্ষণকারী বা হাইজিন উপাদান আর একটা হচ্ছে প্রেষণা দানকারী উপাদান। সাফল্য, স্বীকৃতি, সমৃদ্ধির সম্ভাবনা, উন্নতির সুযোগ, দায়িত্ব, অগ্রগতি। ওখানে কি আছে অ্যান্সার? বেতন, চাকরি, নিরাপত্তা, পদোন্নতির সুযোগ, কর্মপরিবেশ, সহকর্মীদের সাথে সম্পর্ক। ওইখান থেকে কোনটা আসছে বলেন তো? সমৃদ্ধির সম্ভাবনা। সহকর্মীদের সাথে সম্পর্ক, এটা হবে কি সহকর্মীদের সাথে সম্পর্ক হবে কি তার হার্জবার্গের 2 উপাদান তত্ত্বের প্রেষণাদানকারী উপাদান না, এটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান। দেখেন প্রতিষ্ঠানের নীতি, বেতন, চাকরি, নিরাপত্তা, তত্ত্বাবধান, কার্য পরিবেশের শর্ত, স্বীকৃতি। স্বীকৃতি অন্তর্ভুক্ত হচ্ছে কি পদোন্নতি, তাহলে অ্যান্সার হবে পদোন্নতি, পদোন্নতির সুযোগ, তাহলে এটা হবে অ্যান্সার। তা প্রেষণার 2 উপাদান তত্ত্বের প্রবর্তককে, প্রেষণার 2 উপাদান তত্ত্বের প্রবর্তককে, প্রেষণার 2 উপাদান তত্ত্বের প্রবর্তককে? হার্জবার্গ। ঠিক আছে তাহলে আমরা পারছি সবই। তাহলে
আপনি এখান থেকে কিছু সলভ করেন। অ্যান্সারটা না দেখে সলভ করবেন। আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1943 সালে। কোনটি আর্থিক প্রেষণা অন্তর্ভুক্ত নয়? সুষ্ঠু সুষ্ঠু কার্য কার্য পরিবেশ। পরিবেশ। এই প্রশ্নগুলো খুবই সহজ, আপনারা একটু পড়লেই পারবেন। ইউনিট 3 থেকে আরো কিছু ডেসক্রাইব করছে, এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, জেড তত্ত্বের তুলনামূলক আলোচনা করছে। তারপর হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরি কোথায় দেওয়া হয়েছে এগুলো একটু পড়ে নেবেন, পুরোটাই রিডিং করবেন। ইকুইটি থিওরি, যে স্টেসি অ্যাডামস কি বলছে এখানে। তারপর হচ্ছে প্রেষণা দানের প্রতিবন্ধকতা, এটা একটু পড়তে হবে। কর্মীদের প্রেষণা দানের ক্ষেত্রে কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় দেখেন তো একটু। কর্মীদের নমনীয়তার অভাব, অনেক সময় কর্মীরা নমনীয় হয় না, তারা অ্যাগ্রেসিভনেস থাকে, আন্দোলন করে, তাহলে কি এই কারণে প্রেষণা দেওয়া যায় না। স্তরগত পার্থক্য, এই যে উপরের স্তর নিম্ন স্তর, আমার স্তরের একটা পার্থক্য সৃষ্টি হয়। স্বজন প্রীতি, প্রতিষ্ঠানে অনেক সময় স্বজন প্রীতি ঘটে, তারপরে কি প্রেষণা একটা পার্থক্য সৃষ্টি হয়। কর্মীদের মানসিক অবস্থা ভিন্নতা, এক একজনের মানসিক অবস্থা এক এক রকম, আমার এক ধরনের চাহিদা, আরেকজনের আরেক ধরনের চাহিদা। তো এই মানসিক অবস্থার ভিন্নতার কারণে কি প্রেষণা ভিন্ন ভিন্ন হয়। ধ্যান ধারণার পার্থক্য, কর্মীদের যে ধ্যান ধারণা আছে সেটির মধ্যে কি পার্থক্য সৃষ্টি হয়। আমি একটা চিন্তা করি, আরেকজন আরেকটা চিন্তা করে, এরকম। প্রশ্নগুলো একটু পড়ে নেবেন। তাহলে চ্যাপ্টার 2 ইউনিট 1, চ্যাপ্টার 2 ইউনিট 1, যোগাযোগ ও যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ ও যোগাযোগ প্রক্রিয়া, দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে যে কোনো সংবাদ, তথ্য, ভাব ইত্যাদি আদান প্রদানকে কি বলা হয়? যোগাযোগ বলা হয়। দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কোনো প্রকার সংবাদ তথা অনুভূতি, মনোভাব, অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় ইত্যাদির বিনিময় হলো কি যোগাযোগ। এই যে আমি আপনাদের সাথে এখন কথা বলছি, এটাও কি এক ধরনের যোগাযোগ। নিচে দেখেন 6টা টার্ম দেওয়া আছে, সেগুলো পড়েন। যোগাযোগের সূচনা হয় প্রেরক কর্তৃক তথ্য প্রেরণের মাধ্যমে। 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 তা হচ্ছে যোগাযোগ। তারপর আসেন 2 নাম্বার লিখুন, যোগাযোগের সন্তুষ্টি ঘটে প্রাপক কর্তৃক প্রত্যুত্তর। সন্তুষ্টি, এটা হবে সমাপ্তি ঘটে। যোগাযোগের সমাপ্তি ঘটে, যোগাযোগের সমাপ্তি ঘটে কি প্রাপক কর্তৃক প্রত্যুত্তর প্রেরণের মাধ্যমে, ফিডব্যাকের মাধ্যমে। আমি পরে যাব সামনে একটু। যোগাযোগ সাধারণত দ্বিমুখী হয়। যোগাযোগের মূল উপাদান 5টি, কিন্তু নরমালি যোগাযোগের উপাদান হচ্ছে আরো বেশি। যোগাযোগের মূল উপাদান 5টি: প্রেরক, সংবাদ, মাধ্যম, প্রাপক, প্রত্যুত্তর। প্রেরক, সংবাদ, মাধ্যম, প্রাপক, প্রত্যুত্তর। লিখুন, যোগাযোগের প্রথম ধাপ হচ্ছে প্রেরক, আর সর্বশেষ ধাপ হচ্ছে প্রত্যুত্তর। তারপর হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া কতগুলো আন্তঃসম্পর্কীয় কাজের সমষ্টি দেখান। সংবাদ ধারণা উন্নয়ন, শব্দ সমূহকে প্রেরণযোগ্য করে সাজানো, এনকোডিং। এটা আমি একটু গুছিয়ে সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। যে যোগাযোগের বিভিন্ন পক্ষ সমূহ বা দিক সমূহ। প্রেরক, যে বা যারা অন্যের নিকট তথ্য বা সংবাদ প্রেরণ করেন তাকে কি বলা হয়? প্রেরক। আমি এখন কথা বলছি, আমার কথাগুলো আপনাদের কাছে যাচ্ছে, তাহলে আমি হচ্ছে কি প্রেরক। প্রেরণ, প্রেরক কর্তৃক ধারণা উন্নয়ন, এই যে আমি কি বলবো সেটা আগে থেকে চিন্তা ভাবনা করা। হয়তো আমি কি বলবো, কিভাবে পাঠাবো, কি বলবো, কাকে কি বলবো, এই যে সংবাদগুলো
তৈরি করাকে বলে প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন। 3 নাম্বার প্রেরণ যোগ্য করে সাজানো। এক্ষেত্রে আমি কি প্রেরণ যোগ্য করে সাজাবো, অর্থাৎ কি কি শব্দ ব্যবহার করলে ভালো হবে, কিভাবে সাজাইলে ভালো হবে, কি কালারটা ব্যবহার করলে, এই যে আমি এখানে একটা কালার দিলাম, এটা কি প্রেরণ যোগ্য করে সাজানো, একে এনকোডিং বলা হয়, আন্ডারলাইন করেন। প্রেরণ যোগ্য করে সাজানো সংবাদকে কি বলা হয় প্রশ্নে আসতে পারে। অ্যান্সার হবে এনকোডিং বলে, অ্যান্সার হবে এনকোডিং বলে। তবে 2 নাম্বার সংবাদ, অর্থাৎ প্রেরণযোগ্য করে সাজানোর মাধ্যমে যা তৈরি হয় তাই সংবাদ। এই যে আমি এখন যা তৈরি করছি, যা বলছি আপনাদের সামনে, এটাই ওয়ান টাইপস অফ সংবাদ বা নিউজ। মাধ্যম নির্বাচন, এবার কোন মাধ্যমে সংবাদগুলো পাঠাবো এই মাধ্যমটা আমি নির্বাচন করব। এই যে আপনাদের সাথে আমি এখন যোগাযোগ করছি জুমের মাধ্যমে, জুম কি আমার নির্বাচিত মাধ্যম? তা হচ্ছে সংবাদ প্রেরণ, এই ক্ষেত্রে এই মাধ্যমে সংবাদটা প্রেরণ করবে। যে আমি ডিরেক্ট কথা বলছি আপনাদের সাথে এবং আমি একটা স্লাইড দেখাচ্ছি, আপনারা স্লাইড দেখছেন, আমার কথা শুনছেন, তো এটা কি সংবাদ প্রেরণ করে দিলাম। প্রাপক, যার নিকট সংবাদ পাঠানো হয় সেই প্রাপক। আপনারা আমার কথাগুলো শুনছেন এবং আমার স্লাইড গুলো দেখছেন, তো আপনারা হচ্ছেন কি এই মুহূর্তে আমার সংবাদের প্রাপক। প্রাপক কর্তৃক ধারণার সংবাদ গ্রহণ, এই যে প্রাপক এই ক্ষেত্রে সংবাদটা গ্রহণ করবে, একই যোগাযোগের পরিসমাপ্তি ঘটে যেতে পারে এখানেই। এই যে আপনারা কি এখানে সংবাদটি গ্রহণ করছেন, এই ক্ষেত্রে আপনারা গ্রহণযোগ্য করে সাজানো। এবার আমাকে পাঠানোর জন্য যেটা করেন সেটাকে বলা হয় ডিকোডিং। গ্রহণযোগ্য করে সাজানোকে বলা হয় ডিকোডিং। পলাবর্তন, এবার আপনারা আমাকে ফিডব্যাক দিবেন, আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই, এটাকে বলা হয় ফলাবর্তন বা ফিডব্যাক। এখানে ফিডব্যাক শব্দটা বেশি ইউজ করা হয়, সো এখানে আপনারা লিখে রাখুন ফিডব্যাক, আমি লিখে দিচ্ছি ফিডব্যাক। ফিডব্যাক। স্যার ডিকোডিংটা যদি আবার একটু বলতেন। আচ্ছা, ডিকোডিংটা বলতেছি। গ্রহণযোগ্য করে সাজানো, এই যে আপনার কাছে সংবাদটি যাচ্ছে, আপনার নিজেরও তো গ্রহণ করতে হবে। এখন আমি যে কথা বলছি, আপনি কথাগুলো বুঝতে পারছেন কিনা, এটা কিভাবে নিলে আপনি ভালোভাবে বুঝবেন, সেটাকে বলে ডিকোডিং। এই যে আপনার কি মাইক নিজের মাইকটাকে মিউট করে আপনার হেডফোন কানেক্ট করে খুব ভালোভাবে কথাগুলো শোনা, তাহলে এটা কি হবে আপনার জন্য ডিকোডিং, গ্রহণযোগ্য করে সাজানো। আপনি কিভাবে সাজালে আপনি নিজে সহজে বুঝতে পারবেন, এটাকে বলা হচ্ছে ডিকোডিং। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন স্যার এই 8টা ধাপ সবাই? জি স্যার। জি বাকিরা? স্যার। আচ্ছা, এবার আসুন যোগাযোগের প্রকারভেদ। যোগাযোগের প্রকারভেদ, আপনার বইতে যে চার্টটা ছিল আমি ওই চার্টটাই তুলে দিয়েছি, কারণ হচ্ছে এই চার্টটা দিয়ে প্রশ্ন আসবে। যোগাযোগের প্রকারভেদ, আমরা যোগাযোগকে প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ, অন্যান্য প্রকারের যোগাযোগ। পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ, অন্যান্য প্রকারের যোগাযোগ। পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় অভ্যন্তরীণ এবং বাহ্যিক পক্ষের অংশগ্রহণের মাধ্যমে যে যোগাযোগ প্রক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ। পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ হচ্ছে আবার 2 প্রকার, অভ্যন্তরীণ যোগাযোগ আরেকটি হচ্ছে বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ আরেকটি হচ্ছে বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ হচ্ছে কোন সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষসমূহ যখন নিজেদের মধ্যে তথ্য বা সংবাদ আদান প্রদান করে তাকে বলে অভ্যন্তরীণ যোগাযোগ। অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ বা প্রতিষ্ঠানের ভিতরের লোকজন যখন নিজেদের মধ্যে কোনো তথ্য বা সংবাদ আদান প্রদান করে তাকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। তারপর হচ্ছে অভ্যন্তরীণ আর বাহ্যিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠান যখন তার বাইরের কোনো তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ করে তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। প্রতিষ্ঠান যখন তার তৃতীয় পক্ষের সাথে বা বাইরের কোনো পক্ষের সাথে যোগাযোগ করে তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ হচ্ছে আবার 2 প্রকার, উলম্ব বা লম্বিক যোগাযোগ বার্তা প্রবাহের দিক থেকে, অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়াটা যখন প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে নিচের স্তরে বা নিচের স্তর থেকে উপরের স্তরে সোজা নেমে আসে। একদম উপর থেকে দেখাই আমি, উপর থেকে যখন দেখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যখন সুপারভাইজারের সাথে যোগাযোগ করবে,
উপর থেকে নিচের দিকে সোজা নেমে আসছে, এটাকে বলবো উলম্ব বা লম্বিক যোগাযোগ। অথবা সুপারভাইজার যখন ব্যবস্থাপকের দিকে যোগাযোগ করবে, নিচ থেকে উপরের দিকে গেছে সোজা ভাবে, এটা বলা হয় উলম্ব বা লম্বিক যোগাযোগ। তারপর হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তারপর হচ্ছে সমান্তরাল যোগাযোগ, দেখেন সংগঠন কাঠামো দুই বা ততোধিক ব্যক্তিগত সমস্তরের নিজেদের মধ্যে যখন যোগাযোগ করে তাকে বলা হয় সমান্তরাল। অর্থাৎ দেখেন উনি হচ্ছে ব্যবস্থাপক কি, বিক্রয় ব্যবস্থাপক যখন উৎপাদন ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে, বিক্রয় ব্যবস্থাপক যখন উৎপাদন ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে সেটি হয়ে যাবে সমান্তরাল, কারণ দুইজনেই প্রতিষ্ঠানের সমস্তরের ব্যক্তিবর্গ। অর্থাৎ প্রতিষ্ঠানের একই স্তরে বা সমস্তরে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ যখন নিজেদের মধ্যে যোগাযোগ করে তাকে বলা হয় সমান্তরাল যোগাযোগ। বুঝতে পারছেন স্যার? বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, নিম্নগামী যোগাযোগ, যোগাযোগটা প্রক্রিয়াটা যখন উপরের স্তর থেকে নিচের স্তরে নেমে আসে তাকে বলা হয় কি নিম্নগামী যোগাযোগ। যোগাযোগটা যখন উপর থেকে নিচের দিকে আসে, ঊর্ধ্বতন যখন অধস্তনের সাথে যোগাযোগ করে সেটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ। যেমন ব্যবস্থাপক, তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, তারপর হচ্ছে সুপারভাইজার, এই যে ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করবে, সহকারী ব্যবস্থাপক সুপারভাইজারের সাথে যোগাযোগ করবে, এটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ। উপর থেকে যোগাযোগ প্রবাহটা নিচের দিকে নেমে আসছে। আর তারপর হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ, প্রতিষ্ঠানে অধস্তন যখন ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তাকে বলা হয় ঊর্ধ্বগামী যোগাযোগ। প্রতিষ্ঠানের অধস্তন যখন ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তাকে বলা হয় ঊর্ধ্বগামী যোগাযোগ। যেমন সুপারভাইজার যদি এবার সহকারী ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে, সহকারী ব্যবস্থাপক যদি ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে সেটা হবে ঊর্ধ্বগামী যোগাযোগ। আর কৌণিক যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে এক বিভাগের কর্মী যখন অন্য বিভাগের কোন কর্মীর সাথে যোগাযোগ করে তাকে বলা হয় কৌণিক যোগাযোগ। এটা হচ্ছে কি উৎপাদন বিভাগ। এই পাশে আমি তৈরি করব হচ্ছে কি বিক্রয় বিভাগ। ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, সুপারভাইজার। এখন দেখুন উৎপাদন বিভাগের সহকারী ব্যবস্থাপক যখন বিক্রয় বিভাগের সুপারভাইজারের সাথে যোগাযোগ করে, অথবা উৎপাদন বিভাগের সুপারভাইজার যখন বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে, এটা কি কৌণিক যোগাযোগটা কোনাকুনি সম্পর্ক তৈরি হয়েছে না? অর্থাৎ কোনাকুনি যে সম্পর্কটা তৈরি হয়েছে, আড়াআড়ি যে সম্পর্কটা তৈরি হয়েছে, এই আড়াআড়ি সম্পর্কটাকে বলা হচ্ছে কৌণিক যোগাযোগ ব্যবস্থা। বুঝতে পারছি স্যার? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার আসেন, তারপরে আসেন হচ্ছে ভালো হতো। বুঝলাম না। আড়াআড়ি যোগাযোগের একটা উদাহরণ দিলে ভালো হতো। এই যে উদাহরণ দিলাম, উৎপাদন ব্যবস্থাকে সুপারভাইজার যখন উৎপাদন ব্যবস্থাপকের সহকারী ব্যবস্থাপক যখন বিক্রয় বিভাগের সুপারভাইজারের সাথে যোগাযোগ করে, অথবা উৎপাদন বিভাগের সুপারভাইজার যখন বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে, এটাকে বলা হয় আড়াআড়ি বা কৌণিক যোগাযোগ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, উৎপাদন বিভাগের ব্যবস্থাপক আর বিক্রয় বিভাগের ব্যবস্থাপকের যোগাযোগ করলে তখন এটা কি হবে? এটা হয়ে যাবে সমান্তরাল ব্যবস্থাপক, সমান্তরাল যোগাযোগ। যদি সমপর্যায়ে দুজন একসাথে যোগাযোগ করে তাহলে সেটা হয়ে যাবে সমান্তরাল যোগাযোগ। বুঝতে পারছেন? জি। অর্থাৎ ঊর্ধ্বতন অধস্তন হইতে হবে, তাহলে এটা কৌণিকে যাবে। বুঝতে পারছি? এটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসি আনুষ্ঠানিকতার ভিত্তিতে। আনুষ্ঠানিকতার ভিত্তিতে হচ্ছে দুই প্রকার। প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম নীতি রুলস, অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম নীতির ভিত্তিতে যদি কোনো আমরা যোগাযোগ ব্যবস্থাকে ভাগ করি সেটা হবে কি আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ। এক নাম্বার আনুষ্ঠানিক যোগাযোগ, এটা দুই প্রকার। আরেকটা হচ্ছে কি অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম শৃঙ্খলা, নিয়ম নীতি ইত্যাদি মেনে যখন কোনো যোগাযোগ করা হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ।
প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক যোগাযোগটা হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় নিয়ম নীতি মেনে হবে। যেমন আপনার প্রতিষ্ঠানে হচ্ছে আপনার বন্ধু আপনার একজন ঊর্ধ্বতন, আপনি হচ্ছেন সহকারী ব্যবস্থাপক কিন্তু আপনার বন্ধু হচ্ছে ব্যবস্থাপক, কিন্তু প্রতিষ্ঠানে যখন থাকবেন তখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। আপনার বন্ধু ব্যবস্থাপক, তাকে আপনার স্যার বলে সম্বোধন করতে হবে। এটা হচ্ছে কি আনুষ্ঠানিক যোগাযোগ, কারণ প্রতিষ্ঠানে নিয়ম নীতি মেনে যে যোগাযোগ হচ্ছে। আর অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম নীতির বাইরে ব্যক্তিগত সম্পর্কে যে যোগাযোগটি, সেটাকে বলা হচ্ছে কি অনানুষ্ঠানিক যোগাযোগ। যেমন আপনার বন্ধু এখন ব্যবস্থাপক, আপনি সহকারী ব্যবস্থাপক, আপনার বন্ধুকে কি বলেন, এ বন্ধু কি অবস্থা, কি করছো তুমি? এই যে যে যোগাযোগটা, এটা হচ্ছে কি অনানুষ্ঠানিক যোগাযোগ, কারণ এখানে আপনি প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মানেন নাই, আপনার ব্যক্তিগত সম্পর্কটাকে প্রাধান্য দিয়েছেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সকল যোগাযোগ ছাড়াও আরো কিছু যোগাযোগ আছে, এটাকে বলা হয় অন্যান্য প্রকারের যোগাযোগ। অন্যান্য প্রকারের যোগাযোগ হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে যে যোগাযোগ হয়, ব্যক্তির জীবন কাহিনী নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে যে যোগাযোগ হয় 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে, তাকে বলা হয় ব্যক্তিগত যোগাযোগ। 2 বন্ধু কথা বলছে, তাদের বউয়েরা তাদেরকে খুব অত্যাচার করে, এটা নিয়ে যদি তারা কোনো একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, তাহলে সেটা কি হবে? ব্যক্তিগত যোগাযোগ। তারপরে আসুন গণযোগাযোগ, একসাথে ব্যাপক জনগোষ্ঠীকে জানানোর যে প্রক্রিয়াটা, তাকে বলা হয় গণযোগাযোগ। টিভিতে বিজ্ঞাপন দেয়া, পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া ইত্যাদি হচ্ছে গণযোগাযোগ। 3 নাম্বার সাংগঠনিক যোগাযোগ, প্রতিষ্ঠানকে গুছিয়ে বা সুন্দরভাবে পরিচালনার জন্য যে যোগাযোগের প্রয়োজন পড়ে, তাকে সাংগঠনিক যোগাযোগ। তো আপনি প্রতিষ্ঠানকে গুছিয়ে পরিচালনার জন্য প্রতি সপ্তাহে আপনি একটা করে মিটিং করেন, তাহলে এটা হবে কি সাংগঠনিক যোগাযোগ। দৈনন্দিন দিন বা রুটিন যোগাযোগ, অর্থাৎ প্রত্যেকদিন আপনাদের যে কাজটা হয়, সেটা হচ্ছে কি দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। যেমন রাজন ভাই হচ্ছে প্রত্যেকদিন আপনার সাথে যোগাযোগ করে আপনার ক্লাসের জন্য, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। বুঝতে পারছি স্যার? জি জি স্যার। স্যার। কোনো সমস্যা আছে? স্যার অনানুষ্ঠানিক যোগাযোগটা আরেকবার একটু বলেন। অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে কোনো প্রকার নিয়ম নীতি অনুসরণ না করে যখন কোনো যোগাযোগ হয়। যেমন আমি আগেই বলছি, আপনার প্রতিষ্ঠানের বস আপনার বন্ধু হইতে পারে, তাকে যদি আপনি স্যার বলে সম্বোধন করেন অফিসে, তাহলে সেটা হবে আনুষ্ঠানিক সম্পর্ক। আপনার বন্ধুর নাম হচ্ছে করিম, কি বলেন, এই করিম কি অবস্থা, কেমন আছো, কি করতেছো তুমি? সে কিন্তু আপনার বস, কিন্তু আপনি গিয়ে তাকে নাম ধরে রাখছেন কেন, সে আপনার বন্ধু, তাহলে সেটি হয়ে যাবে অনানুষ্ঠানিক যোগাযোগ। বুঝতে পারছেন? ভাইয়া টেলিভিশন কি যোগাযোগের মাধ্যম হইতে পারে? কারণ এখানে তো প্রতি উত্তরের কোনো ব্যবস্থা নাই। টেলিভিশন ও যোগাযোগের মাধ্যম, এটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা, একমুখী যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ হচ্ছে নরমালি আমরা যদি বলি, যোগাযোগের দুইটা সাইড আছে, একটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা, একটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। তাহলে একমুখী যোগাযোগ ব্যবস্থা বললে আমরা টেলিভিশন আসবে এখানে। জি আপনার বিজ্ঞাপন পড়ছেন মার্কেটিং এ? জি জি তাহলে বিজ্ঞাপন কিন্তু একমুখী যোগাযোগ ব্যবস্থা। এমসিকিউ গুলো দেখেন তো একটু, পারেন কিনা? স্যার বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ হবে? একমুখী যোগাযোগ ব্যবস্থা। 2 বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে যে কোনো সংবাদ, তথ্য, ভাব, অনুমতি ইত্যাদি আদান প্রদানকে কি বলা হয়? যোগাযোগ। 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 তারপর কি আছে? যোগাযোগ মাধ্যমে ব্যবস্থাপনায় কি বাড়ে? মনোবল, চাহিদা, দক্ষতা, কোনটি? দক্ষতা বাড়ে। কেন দক্ষতা। দক্ষতা বাড়ে? কারণ ব্যবস্থাপনার সাথে একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে কি আপনি অনেক কিছুই অর্জন করে নিচ্ছেন। তো আমি হচ্ছে যোগাযোগ থেকে কোনো এমসিকিউ তৈরি করতে পারি নাই, কারণ স্লাইড তৈরি করার সময় অসুস্থতা বোধ করছিলাম রাতে। দেন হচ্ছে যোগাযোগ, আমি লাস্ট স্লাইডটা খুব কষ্ট করে তৈরি করছি, দেন এটা তৈরি করে ঘুমাই গেছি, আর পারছিলাম না, এখান থেকে কোনো এমসিকিউ আমি দিতে পারি নাই, আমি দুঃখিত। নেক্সট ক্লাস গুলোতে আবার প্রপারলি দিব। এক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে পড়বো। যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনায় কি বলা? আচ্ছা, যোগাযোগ সাধারণত কয়মুখী হয়ে থাকে? সাধারণত দ্বিমুখী হয়ে থাকে। নরমালি এটা একমুখী হতে পারে, সাধারণত দ্বিমুখী হয়ে থাকে, কিন্তু
একমুখী হতে পারে, ত্রিমুখী হতে পারে। আমরা এখন যে যোগাযোগ করছি এটা কি বহুমুখী যোগাযোগ। আমরা এখন যে যোগাযোগ করছি এটা হচ্ছে বহুমুখী যোগাযোগ। যোগাযোগের মূল উপাদান কয়টি? 5টি, আমরা একটু আগেই পড়ছি। পক্ষ সময়ের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ কত প্রকার? 2 প্রকার। কি? অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যখন অধস্তনের সাথে যোগাযোগ করে এটাকে কি বলা হয়? কোন ধরনের যোগাযোগ বলা হয়? নিম্নগামী। নিম্নগামী। প্রাপ্ত প্রত্যুত্তর প্রদানকে কি বলা হয়? যোগাযোগের প্রত্যুত্তর প্রদানকে কি বলা হয়? ফলাবর্তন। ফলাবর্তন। আচ্ছা স্যার, ধন্যবাদ। যোগাযোগের মাধ্যম, যেখানে একটা শাব্দিক মাধ্যম আর একটা হচ্ছে শব্দ বহির্ভূত মাধ্যম। শব্দ ছাড়াও আপনি যোগাযোগ করে ফেলতে পারবেন। যেমন শাব্দিক যোগাযোগ হচ্ছে যেটা শব্দ করে যোগাযোগ করে। দূরালাপনী, ফোনে কথা বলতে হয়, শব্দ হয়। বেতার বা রেডিও, শব্দ হয়। দূরদর্শন বা টেলিভিশন, এখানেও কি শব্দ হয়, সাউন্ড হয় আর কি। সাউন্ড এটা নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন। তারপর হচ্ছে সাক্ষাৎকার, এই যে আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করি, কথা বলি, এটা কি শব্দ হচ্ছে। কনফারেন্স, কনফারেন্সে শব্দ হয়। বক্তৃতা, বক্তৃতাতে শব্দ হয়। দলীয় কর্মসূচি, এখানেও কি শব্দ হয়। এবার দেখেন শব্দ বহির্ভূত দর্শন। আর আমি কাউকে দেখলাম, আপনি আমার সামনে দিয়ে যাচ্ছেন, আমি আপনাকে দেখলাম, এটা দর্শন। তার ফলে কি এটা শব্দ বহির্ভূত। দর্শন, এটা কি ধর্ষণ না, দর্শন হবে। নীরবতা, আপনি কিছু একটা বলছেন, আমি চুপ ছিলাম, তার ফলে কি আমি বুঝাচ্ছি আমি এটা মেনে নিয়েছি, আমি এটার প্রতি সম্মত আছি। নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে এটা কি হবে? একটা শব্দ বহির্ভূত যোগাযোগ। ব্যক্তিগত উপস্থিতি, আপনি আমাকে ডাকলেন, রুহুল আমিন কি আছেন? আমি আপনার সামনে সরাসরি চলে গেলাম, কোনো শব্দ করলাম না, ডিরেক্ট আপনার সামনে চলে গেলাম। তাহলে কি ব্যক্তিগত উপস্থিতি কি একটা শব্দ বহির্ভূত যোগাযোগ। স্পর্শ, আপনাকে আমি ডাক দিব, নাম ধরে ডাক না দিয়ে আমি আপনাকে স্পর্শ করলাম, আপনাকে স্পর্শ করলাম, তাহলে সেটা কি হয়ে যাবে? যোগাযোগ। স্থান ও দূরত্ব, কোন একটা স্থানকে আমি কি ইঙ্গিত করে দেখালাম, একটা টেবিলকে দেখাইলাম, তাহলে ওইটা কি একটা যোগাযোগ। শরীরীয় ভাষা, আমি এখন মুখে যদি এভাবে এরকম করি, আমি বুঝাচ্ছি কি আপনার চুপ থাকুন, আমি এভাবে বললে কি আপনার থামুন বা বসুন, এই যে বুঝাচ্ছি, এটা কি শরীরীয় ভাষা। অঙ্গভঙ্গি, অনেক অঙ্গভঙ্গি করে অনেক কিছু বোঝানো যায়। যারা বুবা তারা কিন্তু কথা বলতে পারে, তারা অঙ্গভঙ্গি করে কি বোঝাতে পারে? খাবে, ক্ষুধা লাগছে বা গোসল করবে, অনেক কিছু তারা বোঝাতে পারে। এগুলোকে আমরা বলতে পারি শব্দ বহির্ভূত যোগাযোগ। তাহলে স্যার হচ্ছে যোগাযোগের অঙ্গভঙ্গি আর শরীরীয় ভাষার মধ্যে পার্থক্য কি? অঙ্গভঙ্গি হচ্ছে আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে নাড়াচাড়া করে আপনি কি যোগাযোগ করবেন। আর শরীরীয় ভাষাটা হচ্ছে জাস্ট শরীরের একটা অঙ্গকে জাস্ট একটু নাড়াচাড়া করলে বোঝা যাবে যে আপনি কি বোঝাচ্ছেন। আর অঙ্গভঙ্গি হচ্ছে অনেক কিছু অভিনয়ের মাধ্যমে দেখাইতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে। যেমন শরীরীয় ভাষা, আমি জাস্ট খালি আমি পিছনে ফিরলাম মানে কি বোঝাচ্ছি আমি চলে যাব। আমি ঠোঁটে হাত দেওয়া মানেই কি আমি বোঝাচ্ছি চুপ। কিন্তু আপনি যখন খাবারটা বোঝাবেন এটা কি আপনার অঙ্গভঙ্গি করে হাতটাকে মুখে নিয়ে আপনাকে বোঝাতে হবে। বা আপনি যখন বলবেন আপনার কোন জায়গায় যেতে চান, আপনি অনেক কিছু দিয়ে বোঝাতে হবে কোন জায়গায় যেতে চান। এই কারণে। বাট শরীরীয় ভাষা অঙ্গভঙ্গির একটা ছোট পার্ট। লিখিত ও মৌখিক যোগাযোগের মধ্যবক্তৃতা বলতে কি সুবিধাসমূহ। বুঝেছে? হ্যাঁ? মধ্যবক্তৃতা, মধ্যবক্তৃতা। মধ্য বক্তৃতা, এটা শুধু বক্তৃতাই, মধ্য শব্দটা এমনিতে ইউজ করা হয়েছে, এটার কোনো অর্থ নেই। লিখিত ও মৌখিক যোগাযোগের সুবিধা দেখেন। লিখিত যোগাযোগ স্থায়ী দলিল। লিখিত যোগাযোগটা একটা স্থায়ী দলিল। এই যে আপনি লিখছেন এটা কি একটা স্থায়ী দলিল হিসেবে হয়ে থাকবে। এখন আপনি আজ এই যে কাউকে মেসেজ দিলে, কাউকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ দেন না কেন, এটাই কি হয়ে যাবে? লিখিত যোগাযোগ হয়ে যাবে, স্থায়ী দলিল। দীর্ঘ ও জটিল বিষয়ে যোগাযোগ। লিখিত দলিলের ক্ষেত্রে আমরা কি করি? দীর্ঘ ও জটিল বিষয়ে যোগাযোগ করতে পারি বা কথা বলতে পারি। যেমন অনেক কিছু মুখে প্রকাশ করা যায় না কিন্তু লিখে দিতে পারেন। বাহুল্য বর্জন, লিখিত যোগাযোগ তেমন কিছু বাড়াইয়া বলা যায় না, শুধু মূল কথাগুলো লিখি। ভুল বোঝাবুঝির অবসান, লিখিত যোগাযোগের ক্ষেত্রে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়। অস্বীকৃতি রোধ, আপনি কখনো অস্বীকার করতে পারবেন না এই কথাটা বলছেন। আপনি কোনো মেয়েকে আই লাভ ইউ বলে একটা মেসেজ দিচ্ছেন,
মেয়ে এই মেসেজের স্ক্রিনশট রাখছে, আপনি পরে অস্বীকার করতে পারবেন আমি তাকে আই লাভ ইউ বলি নাই, কারণ কি তার কাছে এটার একটা লিখিত প্রমাণ আছে, যেটা কি অস্বীকৃতি রোধ করে, তথ্যের ভুল ব্যাখ্যা রোধ, অর্থাৎ আপনি ভুল ব্যাখ্যা রোধ করতে পারেন, কারণ আপনি যা লিখছেন সেটা কি এখানে দলিল হিসেবে থাকবে। সহজ প্রচার, এটা সহজে প্রচার করা যায়। তথ্যের সহজ ব্যাখ্যাকরণ, এক্ষেত্রে তথ্যকে কি সহজে ব্যাখ্যা করা যায়। এবার আসুন মৌখিক যোগাযোগ, অর্থাৎ যোগাযোগের মৌখিক প্রক্রিয়াটি কি, মৌখিক যোগাযোগগুলো কি, ব্যয় হ্রাস, সময় সাশ্রয়, কারণ আমার লিখতে অনেক সময় লাগবে, আমি এখন লিখবো আগামীকাল আমি রাজশাহী থেকে ঢাকা আসবো, ঢাকা এসে আমি কুমিল্লায় যাব, গিয়ে এই কাজটি করব। আমার লিখতে অনেক সময় লাগছে, আমি জাস্ট বলে দিলাম আগামীকাল ঢাকা আসবো, ঢাকা থেকে কুমিল্লা যাব, এই কাজটি করব। এই যে আমার সময়টা সাশ্রয় হয়েছে। ব্যয় হ্রাস, লিখিত যোগাযোগের ক্ষেত্রে আপনার কাগজ লাগবে, কলম লাগবে, তারপর লিখতে হবে। এক্ষেত্রে আমার কিছুই লাগছে না, মুখে বলে দিচ্ছি শেষ। প্ররোচিতকরণ, মুখে বলে কি আমি ইমোশনটা দেখাইতে পারবো। আপনি লিখিত কাউকে লিখে দিলেন আই লাভ ইউ, এটা কি আপনি সিরিয়াসলি লিখছেন নাকি সিরিয়াসলি না, এটা কিভাবে বোঝা যাবে? কিন্তু আপনি যদি ইমোশন দিয়ে মুখে বুঝিয়ে দেন, তাহলে প্ররোচিত করা সহজ হবে। গভীর সম্পর্ক, সম্পর্কটা গভীর হয়। মৌখিক যোগাযোগের তাৎক্ষণিক প্রক্রিয়া পাওয়া যায়। আমি আপনাকে বললাম এই কাজটা করেন, আচ্ছা করব। আমি আপনাকে লিখে দিলাম মিস্টার করিম এই কাজটি আপনি করেন। সে আবার রিপ্লাই দেবে ইয়েস স্যার আমি এই কাজটি করব। এই যে এখানে কি অনেক সময় লাগছে। কিন্তু আমি এখানে তাৎক্ষণিক পাচ্ছি মৌখিকে। প্রণোদনা দান, মৌখিকে কি উৎসাহ বা প্রণোদনা দান। আনুষ্ঠানিকতা পরিহার, এই ক্ষেত্রে আনুষ্ঠানিকতা লাগে না। নিরক্ষর লোকের সাথেও যোগাযোগ করা যায় কি মৌখিকভাবে। একটা লোকের কঠিনভাবে লিখে দিলেন, সে বাংলাই পড়তে পারে না, সে কিভাবে পড়বে? স্যার বুঝা গেছে স্যার? জি ভাইয়া। আচ্ছা। জি স্যার। আর যোগাযোগের প্রতিবন্ধকতাগুলো কি, কি? আমরা যোগাযোগ করতে গেলে কি, কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়? যোগাযোগের প্রতিবন্ধকতা দেখুন, সাংগঠনিক প্রতিবন্ধকতা, নেতিবাচক সাংগঠনিক পরিবেশ। সাংগঠনিক পরিবেশ যদি আপনার অনুকূলে না থাকে, আপনার বিরুদ্ধে থাকে, তাহলে কি যোগাযোগ হবে না। তারপর হচ্ছে যোগাযোগের নীতিমালা অনুপস্থিতি। আপনার প্রতিষ্ঠানে যদি প্রকৃত কোনো যোগাযোগের নীতিমালা না থাকে, তা আপনার প্রকৃত যোগাযোগটি কি হবে না। ৩ নাম্বার যোগাযোগ নীতিমালার ৩ নাম্বার। ৪ নাম্বার কি আছে? তথ্যের প্রতিশ্রুতি। এই ক্ষেত্রে যদি ভালো তথ্য না থাকে তাহলে যোগাযোগ হবে না। ব্যক্তিগত প্রতিবন্ধকতা দেখেন, ব্যক্তিত্বের পার্থক্য। একেকজন ব্যক্তির মধ্যে একেক ধরনের পার্থক্য আছে। আমার এক ধরনের ব্যক্তিত্ব, আরেকজনের আরেক ধরনের ব্যক্তিত্ব আছে। তার মানে কি ব্যক্তিত্বের পার্থক্য আছে এখানে। প্রত্যক্ষণগত পার্থক্য, অর্থাৎ বোঝার পার্থক্য যেটাকে বলা হয়, ওইটাকে বলা হয় প্রত্যক্ষণগত পার্থক্য। অর্থাৎ বোঝার পার্থক্য যেটি আছে, ওইটিকে বলা হয় প্রত্যক্ষণগত পার্থক্য। একেকজন একেকভাবে বোঝে। ভীতি বা ভয়, যোগাযোগের ক্ষেত্রে একটু ভয় কাজ করে। উনি একজন ব্যক্তি, আমার কথাটা কিভাবে নিবে এটি। পূর্ব ধারণা সাধারণ প্রয়োগ। আমি পূর্বে একটা ধারণা করছি কিন্তু এই ধারণাটি আসলে সত্য নয়, তাহলে কি যোগাযোগের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। হেলো প্রভাব, হেলো প্রভাব মানে কি বেশি কথার প্রভাব যেটি আছে এটা। অমনোযোগ, আমি একজনকে কথা বলছি সে মনোযোগী না, তাহলে কি আমার যোগাযোগে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তাহলে হচ্ছে ভাষাগত প্রতিবন্ধকতা স্যার, ভাষাগত প্রতিবন্ধকতা কি? ভাষা তথ্য ভারাক্রান্ত অবস্থা, অর্থাৎ অনেক বেশি তথ্য যেটা আমি বুঝতে পারছি না। ত্রুটিপূর্ণ প্রকাশ, অর্থাৎ এখানে কি ভুল ত্রুটি আছে যেটা সহজে বোঝা যাবে না। পদমর্যাদা ও ক্ষমতাগত পার্থক্য, অর্থাৎ ক্ষমতাগত পার্থক্যের কারণে বোঝা যায় না। একজনের ভাষা উন্নত আরেকজনের ভাষা অনুন্নত। পরিবর্তনের প্রতি নেতিবাচক প্রভাব, এটা একটা সুরগুলো, অনেক শব্দ হট্টগোল ইত্যাদি কি হবে সৃষ্টি করে। যোগাযোগের কতিপয় আধুনিক ইলেকট্রনিক মাধ্যম, এটা আমরা স্লাইড থেকে পড়বো। দেখেন যোগাযোগের আইসিটি বিভিন্ন মাধ্যম, ফ্যাক্স,
ফ্যাক্স এর পূর্ণরূপ ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স। এটা একটু মনে রাখতে হবে, ফ্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স, একে ফ্যাক্সিমেইল নামেও ডাকা হয়। আর ফ্যাক্সে কি কি থাকে? লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ করা যায়। টেলেক্স, টেলেক্সে দুইটি অংশ থাকে, এই দুইটি অংশ মনে রাখতে হবে, একটা হচ্ছে কিবোর্ড ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। একটা হচ্ছে কিবোর্ড ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। হচ্ছে ইমেইল, ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। ইমেইলের বিভিন্ন পোর্টাল গুলো মনে রাখতে হবে, ইয়াহু, জিমেইল, হটমেইল, আউটলুক ইত্যাদি। দেখেন 1990 সালে ইমেল উদ্ভাবিত হয়, কিন্তু 1993 সালে সর্বপ্রথম এর ব্যবহৃত হয়। প্রশ্নে আসতে পারে ইমেল কত সালে উদ্ভাবিত হয়, তাহলে অ্যান্সার হবে 1990। যদি প্রশ্নে আসে ইমেল কত সাল থেকে ব্যবহৃত হয়, তাহলে অ্যান্সার হবে 1993 সাল থেকে। আর তারপর ইমেলের মাধ্যম হচ্ছে তিনটি: সংবাদ প্রেরণের মাধ্যম, সংবাদ শিরোনাম, তারপর কি আছে? মূল বক্তব্য। ইমেলের উপাদান তিনটি: সংবাদ প্রেরণের মাধ্যম, সংবাদ শিরোনাম, মূল বক্তব্য। টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং দুই ধরনের, একটা হচ্ছে অডিও কনফারেন্সিং আর একটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং। একটি হচ্ছে অডিও কনফারেন্সিং আর একটি কি আছে? ভিডিও কনফারেন্সিং। ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে কি একটি কম্পিউটার নেটওয়ার্ক। এর সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হচ্ছে www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হচ্ছে মোবাইল ফোনটা এখানে আসে না, মোবাইল ফোনে জাস্ট লিখে রাখেন SMS আর MMS। SMS আর একটা হচ্ছে এম, আমি লিখে বোঝা যায় না, না লিখে দিচ্ছি। SMS আর একটা হচ্ছে MMS। এই দুইটার পূর্ণরূপ জানতে হবে। SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস। আর MMS এর পূর্ণরূপ হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, একটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। এইগুলোই। তাহলে এতটুকুই ছিল আমাদের আজকের লেকচারে। একটু MCQ গুলো সলভ করেন। এটা দরকার নেই। কোনটি যোগাযোগের অন্যতম প্রধান বাহন? শব্দ, ভাষা, ভাষা। এগুলো জাস্ট আপনারা পড়লেই পারবেন। আজকে হচ্ছে আমাকে রোজন ভাইয়ের সাথে কথা হয়েছিল, আপনাদের আজকে একটা সাজেশন দেওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এটা করতে পারি নাই যদিও। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা লিখে রাখবেন। আপনাকে আমি বলে দিব, আপনারা লিখে রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের নতুন সিলেবাস হওয়ার পর 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিগত 5 বছরের প্রশ্নের ভিত্তিতে আমি বলে দিব কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আসছে আর কোন কোন টপিক গুলো বেশি পড়বেন। নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনাও করব এবং আমি একটা শীটও দিয়ে দিব। আজকে আমি কোনো শীট দিচ্ছি না, আজকে জাস্ট বলে দিচ্ছি, আপনারা একটু খাতায় লিখে রাখুন। প্রথম যে অধ্যায় আছে আমাদের ব্যবসায় এবং ব্যবসায়ের পরিবেশ, ব্যবসায় ও ব্যবসায়ের পরিবেশ। প্রথম ও দ্বিতীয় অধ্যায় ব্যবসায় ও পরিবেশ, ব্যবসায়ের পরিবেশ আর কি, আমি শুধু পরিবেশ লিখছি। এখান থেকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রশ্ন আসছে। '11 সাল, 19 সাল, 15 সাল,
19 সালে আসছে হচ্ছে একটা, 18 সালে আসছে হচ্ছে দুইটা, 18 সালে আসছে দুইটা, তারপর 17 সালে আসছে দুইটা, 16 সালে আসছে দুইটা, অর্থাৎ 15 সালে আসছে একটা। এই যে এই চ্যাপ্টারটা থেকে বিগত 5 বছর প্রায় প্রশ্ন আসছে 8টা। এই দুইটা চ্যাপ্টার থেকে বিগত 5 বছরের প্রশ্ন আসছে হচ্ছে 9টা প্রশ্ন আসছে বিগত 5 বছরে। তো বুঝে নেন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা যেটা পড়বেন, এই চ্যাপ্টার থেকে আপনারা যে টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, আমি প্রথম লিখবো হচ্ছে 30 টারের টপিক গুলো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের আওতা, আওতা, তারপর হচ্ছে শিল্প, শিল্পের যে প্রকারভেদ গুলো পড়া হয়েছে, বাণিজ্য, উপযোগ, তারপর হচ্ছে কার্যাবলী ও বৈশিষ্ট্য। দেখা যাচ্ছে না? না, কার্যাবলী ও বৈশিষ্ট্য 1 স্টার। তারপর যেটি আছে পরিবেশ, ব্যবসায়ের যে পরিবেশ আছে 6টি পরিবেশ, এই পরিবেশের উপাদানগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার। আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, লিখেও রাখতে পারেন। লিখতেও পারেন। আচ্ছা, তারপর চলে আসি স্যার এটা গেল আমাদের প্রথম অধ্যায়। তারপর হচ্ছে অংশীদারি ব্যবসায়। লিখছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে, লাস্ট ক্লাসে এসব নিয়ে আলোচনা করবো, আজকে শুধু লিখে দিচ্ছি। এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসায় থেকে এই পর্যন্ত 3টা প্রশ্ন আসছে বিগত 5 বছর। 2015 সালে আসছে 2টা প্রশ্ন, 2019 সালে আসছে একটা প্রশ্ন। তাহলে এক মালিকানা ব্যবসায় হচ্ছে আমি কোনটা পড়বো? এক মালিকানা ব্যবসায়। এখান থেকে জাস্ট পড়বো হচ্ছে সুবিধা অসুবিধা, উপযুক্ত ক্ষেত্র, উপযুক্ত ক্ষেত্র, এইভাবে পড়বো। এক মালিকানা ব্যবসাটা এইভাবে পড়বো। লিখছেন স্যার? জি স্যার। আচ্ছা, এবার আসুন অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসতে হচ্ছে 14টা। বিগত 5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে কয়টি? 14টা প্রশ্ন আসছে অংশীদারি ব্যবসায় থেকে। আর এখন বুঝে নেন কতটা গুরুত্বপূর্ণ হলে এখান থেকে 14টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। তো আমরা অংশীদারি ব্যবসায় যেটা পড়বো,
অংশীদারি ব্যবসা থেকে আমরা অনেক কিছু পড়বো। 1 নাম্বার অংশীদারি ব্যবসার চুক্তি আইন, তারপর হচ্ছে বিভিন্ন যে নিবন্ধন, হচ্ছে অংশীদারি ব্যবসায় প্রকারভেদ। ব্যবসার প্রকারভেদ, তারপর হচ্ছে অংশীদারদের প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ, তারপর হচ্ছে বিলোপ সাধন, সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য। হচ্ছে নাবালক অংশীদার, এই টপিক গুলো আমরা এখানে পড়বো। দ্বিতীয় পয়েন্টটা কি স্যার? দ্বিতীয় পয়েন্ট কোনটা? চুক্তি আইন ও নিবন্ধন অংশীদারি ব্যবসার প্রকারভেদ। পয়েন্টটা নিচেরটা। অংশীদারি ব্যবসায়ের চুক্তি আইন ও নিবন্ধন, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ। জি থ্যাংক ইউ। লেখা হয়েছে আপনাদের? জি স্যার। বাকিদের? আচ্ছা, তাহলে এবার আসি স্যার কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি যেটা আছে, কোম্পানি থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে হচ্ছে আমাদের, না অংশীদারি ব্যবসা থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে হচ্ছে 6 বার, আর যৌথ মূলধনী কোম্পানি থেকে এ পর্যন্ত প্রশ্ন আসছে 14 বার। তো ভুল বলছিলাম, যৌথ অংশীদারি ব্যবসা থেকে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে হচ্ছে 6 বার, তো যৌথ মূলধনী কোম্পানি থেকে প্রশ্ন আসছে 14 বার, এবং 2015 সালে প্রশ্ন আসছে 6টা, একটা বছরই প্রশ্ন আসছে 6টি। তো বুঝেন এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই পার্টগুলো। যৌথ মূলধনী কোম্পানি, এখানে আমরা পড়ব হচ্ছে কোম্পানির বিবর্তনের ইতিহাস, কোম্পানি আইন, আইনের ধারা ও তফসিল। কোম্পানির ইতিহাস, আইন, ধারা ও তফসিল। তারপর হচ্ছে নিবন্ধন পদ্ধতি, নিবন্ধনের ধাপ, স্মারকলিপি, স্মারকলিপি না, এটা গুরুত্বপূর্ণ দলিল নামে দিয়ে দেই, তাহলে দুইটাই চলে আসবে। কোম্পানির দলিল সমূহ, দলিল সমূহ, স্মারকলিপি, পরিমাণ নিয়মাবলী সবগুলো এটাতে চলে আসবে।
তারপর কোম্পানির সভা সমূহ, সভা, তারপর হচ্ছে কোম্পানি প্রকারভেদ, বিলোপ সাধন, বিলোপ সাধন। সো এটা আপনার মনে রাখতে হবে। লিখছেন স্যার? লেখা হয়েছে? জি স্যার। জি স্যার লিখেছি। জি ভাইয়া। এবার হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতিতে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে বিগত 5 বছরের 5টি। তো এটাও গুরুত্বপূর্ণ একটা টপিক, সমবায় সমিতির আইন ও ইতিহাস, তারপর হচ্ছে মূলনীতি, হচ্ছে বৈশিষ্ট্য। তারপর হচ্ছে প্রকারভেদ। এখানে আর কিছু লাগবে না। তারপর হচ্ছে লিখছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া লিখেছি। তো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা, এখান থেকে 2বার প্রশ্ন আসছে, 2016 সালে আর 2019 সালে। রাষ্ট্রীয় ব্যবসা থেকে হচ্ছে আমি যে স্লাইডটা দিয়েছি ওই স্লাইডটা ফলো করবেন পুরোটা, আর হচ্ছে এখানে যেইগুলো আছে, আচ্ছা এটা যে স্লাইড দিয়েছি ওই স্লাইডটা ফলো করলে হবে, আর নেক্সট ক্লাসে আমি লিখে দিব। আর ব্যবসায়িক সহায়ক সেবা, উদ্যোগ, বাকিটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি লিখে দেবো। আইনগত দিক কি কি পড়বেন, আজকে এতটুকুই। আমার হচ্ছে অবস্থা বেশি একটা ভালো না, ক্লাসটা নেওয়া খুব কষ্ট হয়েছে, তো আপনার শিডিউল ক্লাস নিতে হবে। এমনিতে আর কোনো সমস্যা আছে কিনা আপনাদের? স্যার এখানে যা যা লিখে দিলেন বইয়ের, মানে বলছিলেন যে রিটেনের জন্য লাস্টে যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো পড়তে, এইখানে যা লিখছেন এই চ্যাপ্টার গুলো পড়লে তো হবে। এখানে যা লিখে দিচ্ছি এগুলো শুধু এমসিকিউ এর জন্য লিখে দিয়েছি। ও আচ্ছা। অনুধাবনের জন্য আমি আর ওই লিখে দিব সামনের ক্লাস, অনুধাবনের প্রশ্নগুলো আলাদা একটা স্লাইড দিব, 50টার মতো প্রশ্ন দিব ওখানে। ওকে স্যার। আপনি আর কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন আছে কারো? আপনার আর কোনো প্রশ্ন আছে স্যার? কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ রাজন ভাইয়া। জি স্যার। আমি হচ্ছে খুবই দুঃখিত, মানে আপনার কথাটা রাখতে পারি না, মানে ওদের জন্য আমি সিটটা করতে পারি, নেক্সট ক্লাস দিয়ে দিব। আর গতকালকে অবস্থা খারাপ ছিল, বাদল স্যার দেখছে, সেক্ষেত্রে হচ্ছে আমি খুবই দুঃখিত আর কি।
ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত অসুস্থতার মধ্যেও স্যার আমাদের সাথে জয়েন করেছেন, ক্লাস নিয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আশা করি আপনি আমাদেরকে শিখতে বা আমাদের যে সাজেশন বা দিক নির্দেশনা এটা প্রপারলি দিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট ক্লাসে সুস্থ থাকবো আশা করি, প্রপারলি ক্লাস নিতে পারবো আশা করি। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকে স্যার অসুস্থ থাকার কারণে আমরা প্রশ্ন সেশনে যাচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসটা হচ্ছে সর্বশেষ ক্লাস, এবং ওই ক্লাসে হচ্ছে যে আপনাদের একটা সাজেশনমূলক ক্লাস আজকে স্যারকে দিতে বলছিলাম, স্যার অসুস্থ থাকার কারণে দিতে পারে নাই। আপনারা দেখেছেন বাদন স্যার যেভাবে হচ্ছে যে আপনাদের কোন কোন টপিক, কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, ঠিক এরকম একটা শীট ইনশাআল্লাহ আগামী শেষ ক্লাসে সবগুলো টিচার দিয়ে দিবেন। তো আপনারা শেষ, একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার, আপনারা শেষের ক্লাসগুলো, শেষের যতটা ক্লাস হয় সেটা মার্কেটিং হোক, ফিন্যান্স হোক, যেই ক্লাসে হোক না কেন, আপনারা কেউ অ্যাবসেন্ট থাকবেন না, সবাই উপস্থিত থাকবেন। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অসংখ্য ধন্যবাদ। তো থাকা সত্ত্বেও ক্লাসটা নেওয়ার